আমি আপনাদেরকে তারেক রহমান সরকার গঠনের পর থেকেই বলে আসছি এবং ডক্টর ইউনূস সরকার বিদায়ের পর থেকেই অন্তত এখন পর্যন্ত 10টি আলোচনায় এই কথাটি বলেছি। আমি আবার রিপিট করতে বাধ্য হচ্ছি যখন পর্যন্ত এই ঘটনা না ঘটবে। আমি বলেছি ইউনূস সরকারের পাপের বোঝা এত ভয়ঙ্কর, এত বেশি অন্যায় 18 মাসে করে গেছে, এত বেশি অবিচার, এত বেশি অবৈধ কাজ, এত বেশি অন্যায় সুবিধা নিয়ে গেছে। তারেক রহমান সরকার যদি চায়ও তাহলে শেষ পর্যন্ত এই সরকারকে, ইউনূস সরকারকে সর্বময় ছাড় দিতে পারবে না। তারেক রহমান সরকারের সঙ্গে যতই সমঝোতা হয়ে থাকুক, যতই ইন্টারনাল ব্যাপার সেবার ঘটে থাকুক, যতই ইন্ডেমনিটি দেখ, পাপের বোঝার ভারটা এত বেশি, এত ভয়ঙ্কর যে ইউনূস সরকারকে ছাড় দিলে তারেক রহমান অথবা বিএনপির উপরে এটা আজীবনের জন্য এমন এক দায় আসবে যে দায় বিএনপিকে 100 বছর টানতে হবে। এইটা বিএনপির জ্ঞান বুদ্ধি আছে। বিএনপি নেতাদের সঙ্গে যতটুকু কথা হয়, তাদের সম্পর্কে যতটুকু জানি, একেবারে উড়িয়ে দেওয়ার মতন হাতের ময়লা তো তারা না। তাদের সেই ম্যাচুরিটি নিয়ে রাজনীতি করে, কোনো অন্যায় করলেও অনেকে এটা বুঝে শুনিয়ে করে। ফলে ইউনূস সরকারের এত বড় অবিচার অন্যায়ের দায় একটা জনগণের ভোটে, বিপুল ভোটে নির্বাচিত সরকার সে তার কাঁধে নিবে, এইটা আমি বিশ্বাস করি না। এরই প্রতিফলন অত্যন্ত আপনাদেরকে আমাদের এক আলোচনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং বিএনপির স্বনির্ভর বিশ্ব সম্পাদক নীলুফার চৌধুরী মনি, তিনি শুধু একটা লাইন বলে গেছেন যে তার কাছে খোঁজ খবর ইউনূস সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিদেশ যাওয়ায় এর মধ্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এরপর আমরা খোঁজ খবর নিতে থাকি এবং আমরা বিভিন্ন সূত্র মারফতে যে তথ্য পেয়েছি সেই তথ্যের মধ্যে অন্যতম হলো ইউনূস সরকারের উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল, সৈয়দা রেজওয়ানা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং ঘটনাক্রমে আরো নামটি যেটি এসছে সেটা হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। ইতিমধ্যে তাদের বিদেশ যাত্রার ব্যাপারে সরকারের ভেতরে নানান রকম আলাপ সালাপ আছে এবং তারা সহজেই নির্বিঘ্নে আর 10টা নাগরিক যেভাবে দেশের বাইরে পাড়ি জমান, ঠিক সেই সুবিধা তাদের কাছে এখন আছে কিনা এটা একটা বড় চিন্তার বিষয়। আপনারা দেখবেন সেই আদিলুর রহমান শুভ্র নেপালের নির্বাচন পর্যবেক্ষণ করতে যাচ্ছিল, তাকে আটকানো হয়েছিল এয়ারপোর্টে, দীর্ঘ সময় পরে তাকে ছাড়া হয়েছে। কিন্তু এরপর আর বিশেষ এই উপদেষ্টাদের অথবা ইউনূস সরকারের রেসপেন্সার বলি, তাদের সুবিধাভোগী বলি, প্রেস সচিব শফিকুল আলম বা অন্যান্য যারা আছে, যারা ভাগার প্রথম চান্সেই ইউনূসের বেশ কিছু সহযোগী তারা ভেঙে গেছে। আমার সামনে খবর আছে, খবরটা থেকে কয়েকটা লাইন আপনাদের পড়াতে চাই। আসিফ নজরুল ওরফে নজরুল ইসলাম ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অযোগ্যতার বিস্তর অভিযোগ ওঠে। কিন্তু আসিফ নজরুলের জীবনচক্র বিশ্লেষণ করে দেখা যায় তার জীবনের প্রতিটি ধাপেই আছে প্রতারণা, জালিয়াতি এবং দুর্নীতি। খবরটা হেডলাইন করেছে মানব কালের কণ্ঠ। দেশবাসীর দাবি ইউনূস সরকারের 18 মাসের দুর্নীতি তদন্তে স্বাধীন কমিশন গঠন করা হোক। এই স্বাধীন কমিশনের জন্য ইতিমধ্যে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে। বাংলাদেশের অন্যতম সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ, তিনি একটি রিট করেছেন। ফলে আদালতে ফাইট করছে বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ যে ইউনূস যে কাজ করে গেছে, এই যে এতগুলো শিশুর প্রাণ নিয়ে ছিনিমিনি খেলেছে। যদিও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সেই ইন্টেনশন ছিল না। ইন্টেনশন থাকা, দায়িত্ব গাফিলতি, ভুল, উদাসীনতা, সেটাকে অন্যায়ের কাতারে পড়ে না। সে অন্যায় তো ডক্টর ইউনূস করে গেছে। যাক, আসিফ নজরুলের সারা জীবনের হিস্ট্রি টানা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হিস্ট্রি আমরা আপনাদেরকে পড়ে শোনাতে চাই না। সৈয়দা রেজওয়ানা কিভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রীদের পাহারাদার হয়েছেন সপরিবারে, সেসব খবরও আমরা জেনেছি। মোস্তফা সরোয়ার ফারুকী, তার কি পরিমাণ বিস্তর কীর্তি কারখানা, সবকিছু নিয়ে আমরা আপনাদের সামনে আলোচনাও করেছি। মোস্তফা সরোয়ার ফারুকী সামান্য লোভে নাস্তার খরচ দেখিয়েছে লক্ষ 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 টাকা জুলাই স্মৃতি জাদুঘরের নামে একটা ফালতু জিনিস করার জন্য। সেখানে নিয়োগ বিজ্ঞপ্তির আগেই বিভিন্ন মানুষকে সেখানে নিয়োগ দিয়েছে, সেখান থেকে কারি কারি টাকা কামিয়ে নিয়েছে বলে পত্রপত্রিকার অভিযোগ। এসবের পরে মোস্তফা সরোয়ার ফারুকীর বিদেশ যাত্রাতেও একটা বড় ধরনের বাধা আসতে পারে বলেই আমাদের কাছে সুস্পষ্ট খবর আছে। ফলে আমি ওই কথাটাই রিপিট করছি, বিএনপি সরকারের মধ্যে অনেকের কাছে এইরকম একটি ধারণা আছে যে ইউনূস সরকারকে, যেহেতু তারা শুরু থেকেই ধরি মাছ না ছুঁই পানি, ইউনূসের বিভিন্ন দাবি দাওয়া মেনে নিয়েছে, ইউনূস সরকারের অন্যায় আবদার মেনে নিয়েছে, ইউনূস সরকার অন্যায়ভাবে গণভোট আয়োজন করেছে, সেটাতে ভোট চাইতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাধ্য হয়েছেন। ইউনূস সরকারের জুলাই সনদ একদম রাত পোহালি খেচ খেচ করে গিয়ে বিএনপি সাইন করে চলে এসছে। ফলে ওই সরকার
শেষতক বিএনপির তো উপকার করে গেছে। যদিও ইউনূস সরকারের সমস্ত ইন্টেনশন ছিল তারা জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনতে চায় বলে বিএনপি নেতারা মনে করেন। বিএনপি নেতারাই আমাদের এখানে কিন্তু শোতে এসে তারা এই অভিযোগ করেছেন যে ইউনূস সরকার অক্লান্ত ভাবে চেষ্টা করেছিল জামাত এবং এনসিপি কে ক্ষমতায় আনার জন্য, কিন্তু তারা দুয়ে দুয়ে চার মিলাতে পারেনি। কিন্তু শেষতক যেহেতু ইউনূস সরকার মোটামুটি ইলেকশনের পরে আর ভকিচকি না করে বিদায় নিয়েছে, ফলে বিএনপির একটা মিনিমাম কৃতজ্ঞতা বোধের জায়গা যদি তৈরি হয়ে থাকে, কিন্তু সেটা ভেঙে পড়তে আর সময়ের ব্যাপার মাত্র। কারণ বাংলাদেশের ভেতরে একটা এমন সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে মার্কিন এই গোলামি চুক্তি সবাই বুঝে গেছে যে এটা একটা ভয়ঙ্কর রকম চুক্তি হয়েছে, এবং এই চুক্তির বিরুদ্ধে মানুষের একটা সেন্টিমেন্ট কাজ করা শুরু করেছে কিনা সরকারই নিশ্চয়ই সেটা বিবেচনা করবে। ফলে সবকিছু মিলিয়ে ইউনূস সরকারি উপদেষ্টাদের সামনে যে কাল দিন আসছে সেটা বলার অপেক্ষা রাখে না। পর্দার আড়ালের খেলা এবং আওয়ামী লীগের সুযোগ। বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পর রীতিমতো একটা ফুটবল খেলা চলছে। 1.5 বছরের ইউনূস শাসন পরবর্তী সময়ে একটি নির্বাচন, বিএনপির ক্ষমতায় আসা। এই মুহূর্তে দেশে যে সংকট, এই সংকট থেকে উত্তরণের উপায় বিএনপির কাছে থাকতে পারে আওয়ামী লীগকে সাথে নিয়ে, এছাড়া কোনো উপায় নেই। কারণ পর্দার আড়ালে এমন খেলা খেলছে বিশেষ করে জামায়াতে ইসলামী পুরোপুরি একটি বাংলাদেশ বিরুদ্ধ দল, বাংলাদেশ বিরোধী দল, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের বিরোধী দল। যদিও মুক্তিযুদ্ধপন্থী মানুষদের মন খারাপ হয় যে বিএনপি জামাতের সাথেই তাল মিলিয়ে, একসময় জামাত বিএনপির শরিক ছিল, বিএনপি জামাতকে বাংলাদেশের রাজনীতির সুযোগ দিয়েছে, বাংলাদেশের ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে, জামাত নেতাদের গাড়িতে ফ্ল্যাগ উঠিয়ে দিয়েছে। এজন্য বাংলাদেশের স্বাধীনতাপন্থী মুক্তিযুদ্ধপন্থী মানুষের মন খারাপ হওয়াটা অমূলক নয়। কিন্তু শেষ বিচারে বাংলাদেশকে যদি বাঁচাতে হয় বিএনপির, যেহেতু বিএনপি এখন ক্ষমতায়, আওয়ামী লীগকে সাথে নিয়ে বাঁচাতে হবে, এছাড়া কোনো উপায় নেই। কি ধরনের খেলা চলছে আমরা সেগুলো একটু এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি মুহূর্তে নতুন নতুন সমীকরণ জন্ম দেবার সম্ভাবনার এক উর্বর ভূমি তৈরি হয়েছে বাংলাদেশ। পর্দার আড়ালে কি এমন খেলা চলছে যা আগামী কয়েক মাসের মধ্যেই বদলে দিতে পারে দেশের মানচিত্র? আজ আমরা এমন কিছু চাঞ্চল্যকর পরিস্থিতি নিয়ে বা সিনারিও নিয়ে বিশ্লেষণ করব যা হয়তো সাধারণ মানুষের কল্পনারও বাইরে। আপনারা জানেন যে এই মুহূর্তে জামাতের কাছে, এনসিপির কাছে, এমনকি আওয়ামী লীগের লোকজনও এই মুহূর্তে যখন মহামান্য রাষ্ট্রপতি কোনো ভাষণে বিএনপির প্রশংসা করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রশংসা করেন, খালেদা জিয়ার প্রশংসা করেন, তখন আওয়ামী লীগ নামধারী কিছু লোকজন রাষ্ট্রপতির পদত্যাগ চান। আর জামাত এনসিপি তো চায় প্রতিনিয়ত। জামাত এনসিপির সমর্থনে কখনো কখনো আওয়ামী লীগের লোকজনেরও কথা বলা দেখি। কিন্তু এটা যে কত বড় বিপদ হতে পারে, আত্মঘাতী বিপদ, এটি আওয়ামী লীগের লোকজন কল্পনাও করতে পারে না। রাষ্ট্রপতির পদত্যাগ, সাংবিধানিক কূ এবং জামাতে ইসলামের ক্ষমতায় আসার সম্ভাবনা, এই সব কিছুর মাঝে আওয়ামী লীগের টিকে থাকার শেষ সুযোগটি কোথায়, আমরা সেটি খুঁজব। আমাদের প্রথম আলোচনার বিষয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ এবং ডক্টর ইউনূসের ভূমিকা। একটি জোরালো সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। রাষ্ট্রপতির পদত্যাগ একটা অমীমাংসিত বিষয় এই মুহূর্তে, কারণ দ্বিধাদ্বন্দ্ব যে রাষ্ট্রপতি থাকছেন নাকি থাকছেন না, রাষ্ট্রপতি পদত্যাগ করছেন নাকি পদত্যাগ করছেন না। ইতিমধ্যে সরকারের 3 মাস হয়ে গেছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আলাপ এখনো পর্যন্ত নেই। কিন্তু জামাতে আছে, এনসিপিতে আছে। কেন তারা রাষ্ট্রপতির পদত্যাগে এত জোর দেন? কেন পদত্যাগ চান? কেন? এর নেপথ্যে কারণ কি? যদি কোনো কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন, তাহলে শেষ। ডক্টর ইউনূস রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এই কথাটা বলছে, কিন্তু কখনো কখনো মনে হয় যে ডক্টর ইউনূসের বিকল্প, আমি ডিপ স্টেটের কথা বলি, ডক্টর ইউনূসের বিকল্প অন্য কেউ, অন্য কোনো মুখও যদি রাষ্ট্রপতির পদে আসীন হন, তাহলেও কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন না। ডক্টর ইউনূস ইতিমধ্যে বাংলাদেশে বিতর্কিত হয়ে গেছে, বাংলাদেশের সব মানুষের মানে। ডিপ স্টেট হয়তো ভাবতে পারে যে ডক্টর ইউনূস যেহেতু বিতর্কিত হয়ে গেছে, তার বিকল্প অন্য কোনো মুখকে আমরা রাষ্ট্রপতি বানিয়ে অন্ততপক্ষে বাংলাদেশের মানুষকে বুঝ দেই যে না, এই লোকটা, আমরা ইউনূসকে ফেলে দিয়েছি।
আবার ইউনূসও হতে পারেন, অস্বাভাবিক কিছু না। যেটি হোক না কেন, আজকের রাষ্ট্রপতি চেঞ্জ মানে বাংলাদেশের জন্য এক মহা বিপদ, ভয়ঙ্কর বিপদ, 10 নম্বর মহা বিপদ সংকেত যে আছে এতে কোনো সন্দেহ নাই। এবং রাষ্ট্রপতি যে বা যিনি আসবেন না কেন, সেখানে একটি সাংবিধানিক কু বা সাংবিধানিক অভ্যুত্থানের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হতে পারে জামাতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় বসানো। আপনারা নিশ্চয়ই পাকিস্তানের রাজনীতির কথা মনে করতে পারেন। কয়েক বছর আগে যেভাবে ইমরান খানকে ক্ষমতার থেকে সরানো হয়েছিল, অনেকটা সেই আদলে বাংলাদেশে একটি প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতার রদ বদল ঘটানো হতে পারে। তার মানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সরিয়ে এমন হতে পারে রাজনৈতিক দলকেই অন্তর্বর্তী এই সংসদ রেখে, এই সংসদ বজায় রেখে, যেভাবে আপনাদের মনে আছে শাহবাজ শরীফ, ইমরান খান যাওয়ার পরেই কিন্তু শাহবাজ শরীফকে ক্ষমতায় বসানো হয়েছিল। ডক্টর ইউনূস বা ডক্টর ইউনূসের বিকল্প মুখের মাধ্যমে জামাতকে সামনে আনার এই কৌশলটি হতে পারে অত্যন্ত সূক্ষ্ম এবং আইনি মারপ্যাচের আবরণে ঢাকা একটি মাস্টার প্ল্যান। এখন প্রশ্ন আসছে, যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করেন এবং বিএনপি তাদের পক্ষ থেকে ডক্টর মঈন খান অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে, তবে পরিস্থিতি কোন দিকে যাবে? ধরে নিলাম যে ইউনূস রাষ্ট্রপতি হলেন না, কিংবা ইউনূসের বিকল্প সুশীল কেউ রাষ্ট্রপতি হলেন না, দলীয় কেউ রাষ্ট্রপতি হলেন, মঈন খান কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাহলে কি ঘটতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন এই পরিস্থিতিতেও একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে যে বিএনপি মনোনীত সেই রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জামাতের সাথে হাত মেলাতে পারেন। এখানেও লক্ষ্য সেই একই, একটি সাংবিধানিক অভ্যুত্থান ঘটানো কিংবা সংবিধান রদ করার ঘটনাও ঘটতে পারে। বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে জামাতের দীর্ঘদিনের সম্পর্ক এবং বর্তমান রাজনৈতিক মেরুকরণে টিকে থাকার তাগিদে তারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। ফলে রাষ্ট্রপতির চেয়ার ব্যবহার করে জামাতপন্থী একটি শাসন ব্যবস্থা কায়েম হওয়ার পথ প্রশস্ত হতে পারে, যা প্রকারান্তরে দেশের বর্তমান গণতান্ত্রিক কাঠামোকে হুমকির মুখে ফেলবে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, আবারও বলছি, জামাতের যে লক্ষ্য, জামাতের সেই চূড়ান্ত লক্ষ্য কিন্তু পূরণ হয়নি। আওয়ামী লীগের পতন ঘটিয়ে তাদের সরকার, ডক্টর ইউনূসের মাধ্যমে তাদেরই সরকার ছিল এবং নির্বাচনের মাধ্যমেও তাদের একটা সরকার করার প্ল্যান, পরিকল্পনা যেটি হোক দেশি বিদেশি শক্তির ছিল, কিন্তু যে কোনোভাবে আঞ্চলিক রাজনীতি, ভূ রাজনীতির কারণে সেটি ভেস্তে গেছে। কিন্তু জামাত কি তাদের লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছে? কোনোভাবেই বিচ্যুত হয়নি। তারা যে কোনোভাবে একটা সিচুয়েশন ক্রিয়েট করতে চায় এবং সেটি এখন পর্যন্ত জারি আছে। শেষ খেলাটা হতে পারে রাষ্ট্রপতিকে দিয়ে বা অন্য কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে একটি বিপ্লবী সরকার গঠনের মাধ্যমে। আমাদের আলোচনার সবচেয়ে স্পর্শকাতর এবং বিস্ফোরক অংশটি হলো সেনাবাহিনীর ভূমিকা। বর্তমান প্রেক্ষাপটে একটি জামাত অনুপ্রাণিত কু বা সামরিক অভ্যুত্থানের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেন এই আশঙ্কা? কারণ দাবি করা হচ্ছে যে বর্তমান সেনাবাহিনীর 90%-রও বেশি কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা জামাতে ইসলামীকে সমর্থন করছেন। তবে সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী একটা বিশাল অংশ আছে, কিন্তু সত্যিকার অর্থে জামাতপন্থী যে পার্সেন্টেজে থাকুক না কেন, তাদের কাছে এক প্রকার এই মুহূর্তে মুক্তিযুদ্ধপন্থী, বাংলাদেশপন্থী কর্মকর্তারা কোণঠাসা হয়ে আছেন। যার কারণে এই জামাতি প্ররোচনায় বা জামাতি অনুপ্রেরণায় একটা সেনা অভ্যুত্থান যে কোনো সময় হয়ে গেলে সেটাও অবাক হবার কিছু থাকবে না। এই যে আমরা যে পরিসংখ্যানের কথা বলছি, 90% সেনাবাহিনীর কর্মরত অবসরপ্রাপ্ত জামাতি, যদি এই পরিসংখ্যান সঠিক হয়, তবে রাষ্ট্রপতির পদত্যাগ বা রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেনাবাহিনী সরাসরি বা পরোক্ষভাবে জামাতকে ক্ষমতায় বসাতে ভূমিকা রাখতে পারে।